আজকে তোমাদের পড়াবো সমস্থিতি চ্যাপ্টারটা, অর্থাৎ সমস্থিতি টপিকটা তোমাদের পড়াবো আজকে। সমস্থিতি কথার অর্থ হলো পৃথিবীর ওপরে যে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি বা নিম্নভূমি যা রয়েছে তাদের যে ভারসাম্য অবস্থা, সেই ভারসাম্য অবস্থাকে সহজ কথায় সমস্থিতি বলা হয়। অর্থাৎ এর মেন বিষয়বস্তু কী দেখো, যদি পৃথিবীর উপরে যদি পর্বত থাকে, তারপরে মালভূমি ধরলাম, সমভূমি, তারপরে সমুদ্রের অংশটা ধরছি, তাহলে এর নিচের অংশটা অর্থাৎ এই মহাদেশের বা উপরের স্থলভাগের মধ্যের এই বিস্তারটা, অর্থাৎ যেটাকে আমরা বলি শিয়াল, সেই শিয়াল স্তরের গভীরতা বা বিস্তার সবথেকে বেশি এবং সীমা স্তরের গভীরতা সবথেকে কম এবং সমুদ্রের নিচে গিয়ে এই অংশটা সবথেকে বেশি। তোমরা জানো যে শিয়ালের তুলনায় সীমা কিন্তু ভারী, অর্থাৎ যেখানে শিয়াল বেশি সেই স্তরে সেই জায়গায় সীমা কম রয়েছে, আর যেখানে শিয়াল স্তর খুবই হালকা সেই জায়গায় সীমা স্তর একটু বেশি। এই শিয়াল আর সীমার মধ্যে অ্যাডজাস্টের মধ্য দিয়ে এই নিচের অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের মধ্যে এই দুটো ভেসে আসছে। অর্থাৎ এই শিয়াল আর সীমার যে ভেসে থাকার অবস্থা বা ভারসাম্যের যে ঘটনাটা, সেটাকেই বলা হয় সমস্থিতি। এই ইংরেজি নাম কি? এর ইংরেজি নাম হচ্ছে আইসোস্ট্যাসি। ইংরেজি নাম আইসোস্ট্যাসি, যেটি দুটো শব্দ নিয়ে গঠিত। একটা আইসস অর্থাৎ যেটাকে বলছে সমান, আর একটা যেটা স্ট্যাটিস, সেটা মানে হচ্ছে নিশ্চল, অর্থাৎ গোটা উপরের ভূমিভাগগুলো সব একটা নির্দিষ্ট জায়গায় সব সমানভাবে দাঁড়িয়ে আছে এবং একটা ভারসাম্য অবস্থায় রয়েছে। এই ভারসাম্য অবস্থায় যখন বিঘ্নিত হয়, অর্থাৎ যখন সীমা স্তরের উপরে বেশি পলি জমে, তখন এই অংশে গিয়ে সীমা স্তর একটু বেশি গভীর হয় এবং উপর দিকে ঠেলার চেষ্টা করে, অর্থাৎ উপর দিকে চাপ দেয়, আর এইখানে তখন নিচের দিকে চাপ দেয়। অর্থাৎ সবসময় এই শিয়াল আর সীমা নিজেদের মধ্যে ভারসাম্য অবস্থায় রয়েছে। এটাকে বলছে আইসোস্ট্যাসি। এটা 1889 সালে আমেরিকার ভূতত্ত্ববিদ ডাটন এই সমস্থিতি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। কী লোকটির নাম বললাম বা কী বিজ্ঞানীটির নাম বললাম? ডাটন আমেরিকার একজন ভূতত্ত্ববিদ, তিনি এই সমস্থিতি বা আইসোস্ট্যাসি কথাটি ব্যবহার করেছিলেন। এবার আমরা আসব এরপরে যেটাকে বলছে অভিকর্ষের কথা, অর্থাৎ যার ভিত্তির উপর নির্ভর করে এই সমস্থিতি কথাটি এসছে। সে অভিকর্ষ কি? অর্থাৎ অভিকর্ষ হচ্ছে নিউটনের যদি এই অভিকর্ষ তত্ত্ব দেখা হয়, তাহলে বলা হচ্ছে যে আমাদের গোটা পৃথিবীটা ঠিক গোল নয়, এটা একটু উপর দিকে এরকমভাবে রয়েছে, অর্থাৎ মধ্যভাগটা একটু বেশি বড় আর এই দিকটা একটু বেশি চাপা, এই অংশটা একটু বেশি চাপা। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে যে টানের ক্ষমতা পৃথিবীর, তার ক্ষমতা এইখানে একটু কম, আর যত মেরুর দিকে যাব তত একটু বেশি, এদিকে বেশি, আর নিরক্ষরেখার দিকে একটু কম। তাহলে সহজেই বলা যায় যে যত নিরক্ষরেখা থেকে যত উপর দিকে যাব তত বেশি হবে, এদিকে হলে বেশি আসবে, অর্থাৎ অক্ষাংশের মান যত বেশি হবে তত বেশি তার অভিকর্ষের মান বেশি, আর যত নিচের দিকে যাবে অর্থাৎ পোলের দিকে যাবে তত বেশি, কিন্তু নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলটায় এর অভিকর্ষের মান সব থেকে কম। শুধুমাত্র অক্ষাংশ নয়, যদি এর উচ্চতা বেশি হয় তাহলে উচ্চতা বেশি হলে এরও অভিকর্ষের মান কম হবে। যদি ঘনত্ব বেশি হয় তাহলেও, বেশি যদি হয় ঘনত্ব, তাহলেও তার অভিকর্ষ বেশি হবে, এবং যত উচ্চতা বেশি হবে তত তো তার অভিকর্ষের মান কম হবে। অর্থাৎ উচ্চতা, ঘনত্ব আর এই অক্ষাংশের উপর নির্ভর করে ঠিক হয় যে তার অভিকর্ষের মান কত হবে। এবার আসি, এই অভিকর্ষ যতটা হওয়ার কথা সেই অনুযায়ী যদি পৃথিবীতে থাকতো, তাহলে আমাদের কিন্তু এই আইসোস্ট্যাসি বা সমস্থিতি কথাটি জানতেই পারা যেত না। কিন্তু বুগের বলে একজন লোক, যে আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলা যায় ওনাকে, তিনি এই আন্দিজ পর্বতমালা, তোমরা জানো যে দক্ষিণ আমেরিকার এই অংশে রয়েছে আন্দিজ পর্বত। এই আন্দিজ পর্বতে একটি পর্বত রয়েছে যার নাম চিম্বোরাজো পর্বত। এই চিম্বোরাজো পর্বতের উত্তর আর দক্ষিণ এই দুটি স্থানের সমস্থিতি নির্ণয় করতে গেছিলেন তিনি।
এবং এটা অবশ্যই একটা তিনি একটা অভিজ্ঞতা করতে গেছিলেন এর মধ্যে। তাতে দেখা গেছে যে যে পরিমাণ তার অভিকর্ষ হওয়ার কথা, অর্থাৎ এই আন্দিজ জিম্বোরাজ্য পর্বতের এই টানের জন্য বা এই ঘনত্বের জন্য তা কিন্তু হচ্ছে না। অর্থাৎ যতটা অভিকর্ষের মান হওয়া উচিত সেই অক্ষাংশের ভিত্তিতে আছে এই দুটো মান একই হচ্ছে না, অর্থাৎ অভিকর্ষের অসঙ্গতি দেখা যাচ্ছে। এইটাই পরবর্তীকালে, তার অনেক পরবর্তীকালে প্রায় 120 বছর পর 1859 সালে এটা জানা যায় যে হিমালয়ের অপেক্ষা করতে গিয়ে জর্জ এভারেস্ট, তখন ভারতের সার্ভেয়ার জেনারেল ছিলেন জর্জ এভারেস্ট, তিনি এই ভারতের তিনটে জায়গা, একটা শিবালিক পর্বতের দক্ষিণে নাম হচ্ছে কালিয়ানা, তার 603 কিলোমিটার দক্ষিণে কালিয়ানপুর, আর তার 680 কিলোমিটার নিচে দামারিদগা। এটা হচ্ছে কালিয়ানা, একটা কালিয়ানপুর, আর একটা জায়গার নাম দামারিদগা। এই তিনটি জায়গা তিনি অক্ষাংশের মান কত আর দূরত্ব কত হতে পারে তার ভিত্তিতে পৃথিবীর আকারটা কেমন তার নির্ধারণ করেছিলেন। এর দ্রাঘিমা রেখার মান ছিল 78 ডিগ্রি পূর্ব, অর্থাৎ একই দ্রাঘিমায় ভিন্ন ভিন্ন অক্ষাংশ অবস্থিত তিনটি জায়গা দূরত্বের ভিত্তিতে তিনি ঠিক করেছিলেন যে পৃথিবীর আকারটা কেমন হবে সেটা মাপ বের করার চেষ্টা করেছিলেন। তাতে মাপ করার পরে এটা দুটো পদ্ধতিতে করা হয়েছিল। একটাকে বলছে ট্রানজিট থিওডলাইট পদ্ধতিতে। আর ট্রানজিট থিওডলাইট হচ্ছে একটা মেশিন যার মাধ্যমে কৌণিক দূরত্বের মাধ্যমে কোনো জিনিসের দূরত্ব মাপা হয়, কৌণিক দূরত্বের মাধ্যমে, অর্থাৎ কৌণিক মানের ভিত্তিতে। আর ট্রানজিট কেন বলে, কারণ এই থিওডলাইটটা এক পাক ঘোরা যায়, অর্থাৎ 360 ডিগ্রি ঘোরানো যায়, তার জন্য তার নাম ট্রানজিট। আর একটা পদ্ধতি আছে যেটাকে বলে প্রিজমেটিক কম্পাসের মাধ্যমে করা হয়, যেটাকে বলে ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি। এই দুটো পদ্ধতিতে এখানকার দূরত্ব নির্ণয় করেন। তাতে দেখা যায় তার পার্থক্য বেরোয় 5.236 সেকেন্ড, অর্থাৎ এই পার্থক্য দাঁড়ায়, যেটা ভূপৃষ্ঠে 268 মিটার। ঠিক আছে, আসলে 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড, এই সরি 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে কত, অর্থাৎ প্রায় গড়ে 111 কিলোমিটার। 1 ডিগ্রি সমান 111 কিলোমিটার। 5.236 সেকেন্ড, এটাকে দূরত্ব যদি বের করি তাহলে দাঁড়াবে 268 মিটার। এই পার্থক্যটা বেরিয়ে যায়। তো পরবর্তীকালে প্র্যাট বলে একজন ভূতত্ত্ববিদ, তিনি দেখেন যে যে পরিমাণ এই হিমালয়ের ঘনত্ব হওয়া উচিত, যতটা উচ্চতা সেই ভিত্তিতে যতটা ঘনত্ব হওয়া উচিত, তাতে যে পরিমাণ টানবে এই অভিকর্ষ পৃথিবীর, তার টানের ক্ষমতা বাড়বে, তাতে দেখা যাচ্ছে সেটা দাঁড়াবে প্রায় 55 সেকেন্ড। ঠিক আছে, কিন্তু হলো কত, 5.236 সেকেন্ড, যেখানে 55 সেকেন্ড প্রায় গড়ে হতে পারে। সরি, এটা হবে 15.886 সেকেন্ড, 15.886 সেকেন্ড পার্থক্য দাঁড়াবে। তাহলে হয়েছে কত, 5.236 আর হওয়ার কথা 15.2886, তাহলে প্রায় 3 ভাগের 1 ভাগ হলো। তাহলে এতটা পার্থক্য হওয়ার কথা হলো এরকম, তাহলে কীভাবে হতে পারে না, তো যদি এই হিমালয় পর্বতমালার ভিতরের অংশটা যদি ফাঁপা হয় কিংবা যদি হালকা হয় তাহলে হতে পারে। কিংবা আরেকটা হতে পারে যে যে অংশটা উপরে দেখতে পাচ্ছি তার নিচের অংশটা, অর্থাৎ নিচের অংশটা খুবই কম আছে, বেশি নেই, এর মধ্যে বেশি নেই। ঠিক আছে, যদি সেরকম হয় তবেই হবে, আর না হলে এর ভিতরটা যদি হালকা হয় তাহলে, বা যদি শূন্য অবস্থায় থাকে তবেই হবে। তাহলে শূন্য তো হতে পারে না, ফাঁকা হতে পারে না, অর্থাৎ এইটা বাদ। তাহলে বলা যায় যে এর নিচের অংশটা কীরকম অবস্থা আছে তার উপর নির্ভর করে যে এই অংশটা কিভাবে দাঁড়িয়ে আছে। তো এই অংশটা কি হতে পারে তার জন্য দুটো থিওরি আমাদের পড়তে হবে। একটা হচ্ছে আর্কেডিয়ান প্র্যাটের থিওরি, আর একটা হচ্ছে জর্জ অ্যারির থিওরি।
তাহলে আমরা জানতে পারবো যে এই উপরের শিয়াল স্তরটা অর্থাৎ মহাদেশগুলো কী রকমভাবে উপরে ভারসাম্য অবস্থায় রয়েছে।